কথাগুলো তিতির শুনতে পেয়ে হয়তো বলল, রাতের পর রাত আমার কান্নার আওয়াজ তো কেউ শুনতে পায়নি আহু। আমার চোখের পানিগুলো তো বারবার সবার কাছে নাটক মনে হয়েছে। আমার আত্মচিৎকার তো পারেনি কারোর হৃদয় স্পর্শ করতে। তবু দিন শেষে স্বার্থপর উপাধিটা কেন আমার জন্যই থেকে যায়? সত্যি কি স্বার্থপর শুধু আমি একাই ছিলাম? মৌ আপু তাজকে ভালোবেসে রায়ানের সাথে অন্যায় করেও সে স্বার্থপর হয়নি। রায়ান মৌকে ভালোবেসে একটা নোংরা খেলা খেলে সবার জীবন এলোমেলো করেও সে স্বার্থপর হয়নি। অন্ধের মতো শুধু নিজের ক্যারিয়ারের দিকে দৌড়ে স্বার্থপর হয়নি তাজ। স্বার্থপর শুধু তিথির, কারণ এই জীবন গল্পে বিষাক্ত ফুলের নাম যে তিথির। এই বিষাক্ত ফুল তার স্বার্থপরতার শাস্তি পেয়ে গেছে। এবার বাকি সবার পালা। কি জানি আহান তিতিরের না বলা কথাগুলো শুনতে পেল কিনা, তবে চোখ থেকে তার নোনাচল ঠিকই গড়িয়ে পড়ল। আহান আর দাঁড়ালো না, তাজের পেছনে পেছনে ভেতরে চলে গেল। তিতির মনে হয় পেছন থেকে বলল, এবার পালিয়ে যাচ্ছিস কেন আহু? আহান তাজকে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দিল। দৌড়ে এগিয়ে এলো ইরিনা আর ইকবাল। তাদের আহান বলে গিয়েছিল সে তাজকে নিয়ে আসছে। ইরিনা বলল, কোথায় গিয়েছিলি বাবা? তাজের মুখে কোনো উত্তর নেই। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ধ্রুবর দিকে। বিড়বিড় করে কিছু বলছে মনে হয়। আহান ধ্রুবর দিকে হাত বাড়িয়ে বলল, দিন, রুমে শুইয়ে দিচ্ছি বাবাইকে। তাজ ফট করে ধ্রুবকে নিজের বুকে জড়িয়ে নিল। না না, ওকে কারো কাছে দিব না আমি। ও আমার কাছে থাকবে, না হলে ও তিতিরের মতো ফাঁকি দিয়ে চলে যাবে আমাকে একা রেখে। ধক করে উঠল আহানের বুক। তবে কি এবার আর আমানত তাকে ফিরিয়ে দেওয়ার সময় হয়ে গেছে? কিন্তু এই ধ্রুবতারাটা ছাড়া আহানও যে দৃগ্ভ্রষ্ট হয়ে যাবে, পথ হারিয়ে ফেলবে জীবন চলার। তাজ ধ্রুবকে বুকে জড়িয়ে কিছু বিড়বিড় করছে। তাজের আচরণ অস্বাভাবিক লাগছে আহানের কাছে। ধ্রুবকে তার নিল না তাজের বুক থেকে। দেখতে দেখতে কেটে গেল কয়েকটা দিন। তাজ কেমন চুপ হয়ে গেছে। ধ্রুব ছাড়া কারোর সাথে কথা বলে না তেমন। পুকুর পাড়ে সিঁড়িতে বসে তিতিরের কবরের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আহান গিয়ে বসলো তাজের পাশে। তাজ আনমনে বলে উঠল, মুস্কান এভাবে সবার হাসি কেড়ে নিয়ে চলে গেল কেন আহান? আহান চমকে উঠল তাজের কথায়। তিতিরকে মুস্কান বলে একমাত্র তিতিরের বাবা ডাকত। তখন তিতিরের মুখে সারাদিন হাসি লেগেই থাকতো। 5 দিনের নবজাতক শিশুর হাসি দেখেই আবির মাহমুদ তার নাম রেখেছিল মুস্কান, আর তিতির নাম রেখেছিল তিতিরের মা। সবার কাছে তিতির নামটা বেশ পরিচিত হয়ে গেলেও আবির মাহমুদ মুস্কান বলেই ডাকত। তার হাসিতে যেন আবির মাহমুদের দুনিয়া হাসত। এটা মামির কাছেই শুনেছিল আহান। আহান ছিল তিতিরের মাত্র 15 দিনের বড়। তিতিরের সাথে এই মাহমুদ ভিলাতেই কাঁদত তার সারাদিন। আহান মলিন হেসে বলল, জানেন ভাইয়া, তুতুলের জীবনের সুখের সময়ের মেয়াদকাল ছিল খুবই কম। তার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল শৈশবের 9 বছর। রাজা রানীর 7 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে যখন ঘন কুয়াশার ঘেরা এমনই এক শীতের সকালে নাকি জন্ম হয়েছিল এই মাহমুদ ভিলার রাজকন্যা তুতুলের। সবাই খুব ভালোবাসত মেয়েটাকে। বাড়ির কাজের লোকগুলো চোখের মনি ছিল তুতুল। তার হাসির আওয়াজ যেন পুরো মাহমুদ ভিলা খিলখিলিয়ে হাসত। রাজা রানী রাজকন্যা আর একটা সুখের সাম্রাজ্য। কিন্তু সেখানেই নজর লাগে আব্দুর রহমান চৌধুরী নামক লোভী অমানুষদের। দুর্ভাগ্যজনকভাবে তিনি আমার জন্মদাতা পিতা। মামার মেডিকেল ইকুইপমেন্টের বিজনেস ছিল, তার সাথে একটা হসপিটাল। সেখানেই ইন্টার্নে চিকিৎসক হিসেবে জয়েন করে আমার বাবা। আমার মা অনিতা মাহমুদের সাথে সেখানেই পরিচয় হয় আমার বাবার। পরিচয় থেকে ভালো লাগা, আর এক সময় সেটা ভালোবাসা। মামা সব জেনে গেলে অমত করেনি। মনের সুখের কথা চিন্তা করে বিয়ে দিয়ে দেয়। আমার নানা নানি ছিল না। মায়ের বিয়ের পর মামা একা হয়ে যায়। এরপর মা নাকি মামিকে পছন্দ করে মামার সাথে বিয়ে দেন। সব ভালোই চলছিল। বাবা মার বিয়ের 1 বছরের মাথায় ভাইয়ের জন্ম। কিন্তু মামির বাচ্চা হচ্ছিল না। অনেক চিকিৎসা করেও কোনো লাভ হয়নি। শেষে আশা ছেড়ে দেয়। ভাইয়া বড় হতে থাকে। তার যখন 5 বছর, তখন আবার আমার আগমনের বার্তা পায় মা। 1 মাস খানেক পর মামি বুঝতে পারে সেও মা হতে চলেছে। সেদিন নাকি মামা পুরো শহরের অসহায় মানুষদের পেট ভরে খাইয়েছিল খুশি হয়ে। সবাই খুব খুশি হলেও খুশিতে হতে পারেনি শুধু আমার বাবা। সে ভেবেছিল মামার কোনো সন্তান না হলে সমস্ত সম্পত্তি তার হয়ে যাবে।
যখন তুতুল হলো তখন বাবা ভাবলো যেভাবেই হোক তুতুলের সাথে ভাইয়ার বিয়ে দেবে আর সম্পত্তি দখল করবে। সে তার পরিকল্পনা অনুযায়ী চলতে থাকে। তুতুল হওয়ার পর মামি আর কনসিভ করতে পারেনি, তাতে আমার বাবা খুশি হন। চলতে থাকে দিন ভালোভাবেই। বড় হতে থাকে আমি আর তুতুল। আমি তুতুলকে ছাড়া কিছুই বুঝতাম না। তাস তাকালো আহানের দিকে। আহানের চোখ দুটো জলজল করছে, যেন আহান হারিয়ে গেছে সোনালি সেই অতীতে। আহানের চোখের ভাষা বুঝতে পারলো তাস। মনে মনে প্রশ্ন জেগে উঠল, আহান ভালোবাসতো তো তিতিরকে? আহান মুস্কি হেসে বলল, ভাইয়ার আমার ছোটবেলা থেকেই বনিবনা হতো না। ভাইয়া মাঝে মাঝে তুতুলকে বকতো, তাতেই আমার সাথে তার হাতাহাতি লেগে যেত। আমাকে আর ভাইয়াকে একসাথে রাখা দিন দিন অসম্ভব হয়ে যাচ্ছিল। শেষে বাবা মা বাধ্য হয়ে ভাইয়াকে ঢাকা পাঠিয়ে দেয় আমার ফুপুর কাছে। আমি ছোট ছিলাম, তাই বাবা মা আমাকে কাছেই রাখে। সময়ের সাথে বড় হতে থাকি আমি আর তুতুল। নিজের বাড়ি রেখে আমি পড়ে থাকতাম তুতুলের কাছে। মাহমুদ ভিলায় আবার আরেকটা খুশি সংবাদ আসে 9 বছর পর। তুতুলের ভাই বোন আসতে চলেছে। তুতুলের খুশি দেখে কে? সব মেয়েরা ভাই চায়, কিন্তু তুতুল সবসময় বোন চাইতো। সে নিজের বোনকে কত ভালোবাসবে তা বলে বলে কান পচাতো আমার। আমি তাকে রাগানোর জন্য বলতাম, তোর বোনকে বিয়ে করব আমি। মাঝে মাঝে সেটা মেনেও নিত তুতুল। সব ভালো লাগলে এটা ভালো লাগতো না। ছোটবেলা থেকে তুতুলের সাথে বর বউ খেলে এখন অন্য কাউকে বউ বানাবো শুনেও তুতুল যখন রাগ না করে খুশি হতো, আমার মুখ কালো হয়ে যেত। আহান সত্যি হারিয়ে গেছে অতীতে, তাই সবচেয়ে তাসকে বলে দিচ্ছে সেদিকে তার খেয়াল নেই। তাজ এক দৃষ্টিতে তাকিয়ে আছে আহানের দিকে। কথাগুলো শুনতে তার ভালো লাগছে নাকি খারাপ সে নিজেই বুঝতে পারছে না। আহানের কথাতেই আবার ঘোর কাটলো তাজের। 2 দিন ধরে টানা বৃষ্টি চলছিল সিলেটে। বিকেলে বৃষ্টিতে ভিজে তুতুলের সাথে খেলে বাড়ি চলে যাই আমি। পরদিন যখন এই বাড়িতে আসি, চারদিকে দেখি কেমন যেন একটা নিস্তব্ধতা। এক রাতে আমার চেনা জীবন বদলে গেল। বেলা গড়াতে অ্যাম্বুলেন্স করে বাড়ি ফিরল মামা মামির রক্তাক্ত লাশ। গলা ধরে এলো আহানের। তাজ বুঝতে পারছে আহানের বলতে কষ্ট হচ্ছে। তাজ আগ্রহ নিয়ে বলল, তারপর? জানাজানি হলো মামার বিশ্বস্ত বডিগার্ড নুরুল মামা মামিকে খুন করেছে, আর তুতুলের কোনো খোঁজ নেই। একটু দম নিল আহান। তার চোখ টলমল করেছে পানিতে। আসলে বাবা নাকি মামাকে মজার ছলেই ভাইয়ার তুতুলের বিয়ের কথা বলেছিল, কিন্তু মামা স্পষ্ট জানিয়ে দিয়েছিল বাবা যেন এসব মাথায় না আনে। তার কাছে ভাগ্নে ভাগ্নের জায়গায়, আর মেয়ের জামাই তার জায়গায়। বাবা বুঝতে পেরে যায় তার পরিকল্পনা কাজ করবে না। এদিকে ভাবতে থাকে এবার যদি ছেলে হয় তাহলে সব পরিকল্পনা ভেস্তে যাবে। তাই পথের কাঁটা সরিয়ে দিয়েছিল। তুতুলকে হারিয়ে তখন আমি পুরো পাগল প্রায়। একসময় অতিষ্ঠ হয়ে বাবা আমাকে পাঠিয়ে দিলেন দূরদেশ লন্ডনে। টপ টপ করে পানি পড়ছে আহানের চোখ থেকে। ছেলেদের কাঁদতে হয় না, আরো একবার মিথ্যা প্রমাণ করলো এই কথা। তাস নিজের জিহ্বা দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে বলল, এসব তুমি কিভাবে জানলে? আহান শান্ত গলায় বলল, বাবা বলেছেন নিজের মুখে। তাস চমকে উঠল আহানের কথায়। তোমার বাবা? আহান নিজের চোখ মুছে বলল, ভাইয়া তুতুলের খোঁজ পাওয়ার কয়েক মাসের মাথায় বাবা অসুস্থ হয়ে পড়ে। বাবা কিংবা ভাইয়া কারোর সাথে আমার তেমন ভালো সম্পর্ক নাই, তাই তাদের সাথে আমার যোগাযোগ হয়ে উঠতো না খুব একটা। বাবা অসুস্থ এই খবর আমি জানতাম না। আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িত ছিল বাবাও। সেখানে এক ঝামেলায় বাবার হাতে গুলি লাগে। ডায়াবেটিস ছিল বাবার, ক্ষতস্থানে পচন ধরে যায়। একসময় কেটে ফেলতে হয় হাত, তবে সুস্থ হয়নি পুরোপুরি, বরং বাড়তে থাকে। ধীরে ধীরে শরীরে ছড়িয়ে পড়ে এটা। অবস্থা খারাপের দিকে যায়। দীর্ঘ 2 বছর ধুকে ধুকে নিজের পাপের ফল ভোগ করে বাবা। যখন নিজের ভুল বুঝতে পারে তখন তুতুলের সাথে দেখা করতে চায়। তুতুল আমার সাথে যাওয়ার 1 মাস পরই বাবার অসুস্থতার কথা জানতে পারি। তিতির কখনো আমার বাবার পাপের কথা আমাকে বলেনি। ও চায়নি আমি আমার বাবাকে ঘৃণা করি, কিন্তু বাবা নিজের প্রায়শ্চিত্ত করার জন্য তুতুলের কাছে মাফ চায় আর সব সত্যি স্বীকার করে। সবচেয়ে খারাপ লেগেছে কি জানেন ভাইয়া? তাস কাপা গলায় বলল, কি? আহান তাচ্ছিল্যের সুরে বলল, আমার মাকেও খুন করেছিল আমার বাবা। যাকে ভালোবেসে বিয়ে করেছিল তাকেও সম্পত্তির লোভে শেষ করে দিয়েছে।
মামা মামিকে খুন করার 2-1 পরেই আমার মা সব সত্যিটা জানতে পেরে যায়। মা ভেঙে পড়েছিল প্রাণপ্রিয় স্বামীর এমন জঘন্য রূপ দেখে। পুলিশের কাছে সব বলে দিতে চাইলে মাকে গলা টিপে খুন করেছে আমার বাবা নামের অমানুষটা। মায়ের কথাটা ভাইয়াও জানে না। বাবা আমাদের জানিয়েছিল মা হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। নিয়তি দেখেছেন ভাইয়া, আমার বাবা যে হাতে গলা টিপে নিচে ভালোবাসার মানুষের জীবন নিয়েছিল, মৃত্যুর সময় সেই হাত উনি সাথে নিয়ে যেতে পারেননি। এই পৃথিবীর বুকে থাকতেই সেই হাত পচে গলে গেছে পুরো। পাপ করে কেউ ছাড় পায় না। আমার বাবাকে এই পৃথিবীর কোনো দেশের আইন শাস্তি দিতে পারেনি, কিন্তু উপরওয়ালার আদালতে ঠিকই শাস্তি হয়েছে তার। জীবিত অবস্থায় একটু একটু করে পচে গলে গেছে তার শরীর। ভয়ঙ্কর মৃত্যু হয়েছে তার। তাজ হাত রাখলো আহানের কাঁধে। ছেলেটার ভেজা চোখ দুটো টকটকে লাল বর্ণ ধারণ করেছে, হয়তো রাগে কিংবা কষ্টে। আহান নিজের চোখের পানি মুছে নিজেকে শক্ত করে নিল। আগামীকাল দুপুরের ফ্লাইটে আমরা লন্ডন ব্যাক করছি। বুক কেঁপে উঠল তাজের। এতগুলো বছর অপেক্ষা করে একজনের দেখা না পেলে অন্যজনকে ফিরে পেয়েছে, তাকেও কি হারাতে হবে এবার? তাজ এবার আর বাঁচবে না ধ্রুবকে হারিয়ে ফেললে। আহান তিতিরের রেখে যাওয়া ডায়েরিটা নিজের সাথে করেই নিয়ে এসেছিল। যতবার বাংলাদেশে আসে সাথে করেই নিয়ে আসে। কখন তাজের সাথে দেখা হয়ে যাবে এই ভেবে ডায়েরিটা দিতেই এখন তাজের কাছে আসা আহানের। ডায়েরিটা এগিয়ে দিল তাজের দিকে। এটা আপনার জন্য রেখে গেছে তুতুল, জানি এতে কি আছে, তবে আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এটাও জানতে পারবেন আপনি ধ্রুবকে পাবেন কি পাবেন না। আমার কেবল তুতুলের ইচ্ছা পূরণ করব আমি। আহান উঠে চলে গেল তাজের কাছ থেকে। তাজ তাকিয়ে আছে ডায়েরির দিকে। নীল রঙের ডায়েরির উপরে লেখা বিষাক্ত ফুলের আসক্তি। তাজ আলতো হাতে স্পর্শ করলো লেখাটা। সামনে একবার তিতিরের কবরের দিকে তাকালো। হাত কাঁপছে তাজের। কি লেখা আছে এটাতে? এই ডায়েরির উপর কি নির্ভর করছে ধ্রুবকে তাজ পাবে কিনা? শুনেছি বেদনার রং নীল, আবার বিষের রঙও নীল। তাই বিষাক্ত ফুলের কথাগুলো বিষাক্ত রঙেই ফুটিয়ে তুললাম। তাজওয়ার খান তাজ, আপনি যদি আমার হতেন না, আমি সত্যি আপনাকে আমার মাথার তাজ করে রাখতাম। কিন্তু আপনি আমার নন, তাই আপনি যার তার কাছে ফিরিয়ে দিয়েছিলাম। কেমন আছেন? নিজের আসল ভালোবাসার মানুষের কাছে নিশ্চয় খুব ভালো আছেন। আমিও মন থেকেই চাই আপনি খুব ভালো থাকেন। নিজের ভালোবাসার মানুষের খারাপ থাকা কেউ চায় না। অবাক হচ্ছেন আপনাকে নিজের ভালোবাসার মানুষ বলায়? অবাক হবেন না প্লিজ, কারণ আপনি এতটাও অবুঝ ছিলেন না। আমি আপনাকে ভালোবাসি আর আপনি সেটা বুঝতেই পারেননি। তবুও যদি না বুঝে থাকেন তাহলে আজ স্পষ্ট করেই বলি, আপনাকে আমি ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। ভালোবাসতাম বলবো না, কারণ ভালোবাসার কোনো ফার্স্ট ফর্ম থাকে না। আজ আমার বলতে কোনো বাধা নেই, কারণ আপনি যখন এই ডায়েরি পড়ছেন তখন আমার অস্তিত্ব মুছে গেছে পৃথিবীর বুক থেকে। আপনি ভালোবাসতে জানেন না তাজ, ভালোবাসতে জানেন না। আপনি জানেন না আপনি আমার ক্রাশ ছিলেন আগে থেকেই। আপনার গান শুনেই মুগ্ধ হয়েছিলাম আর আপনাকে দেখে ক্রাশড। একটু ফাঁকা সময় পেলেই আপনার গান শুনতাম, মুভি দেখতাম। কিন্তু আপনি যখনই কোনো হিরোইনের সাথে ক্লোজ হতেন, রেগে টিভি অফ করে দিতাম। শান্ত মেয়েটার মাঝের এমন পাগলামো কেউ জানতো না, কেউ না। আপনার সাথে আবার প্রথম দেখা হওয়ার দিনের কথা মনে আছে? এতদিন যাকে টিভিতে ফোনে দেখে এসছি তাকে সামনে থেকে দেখব। উত্তেজনায় আমার হাত পা কাঁপছিল। আপনি এলেন এক ভদ্রলোকের সাথে কথা বলতে বলতে। আমি হাঁ করে তাকিয়েছিলাম আপনার দিকে। আপনার হেয়ার স্টাইল থেকে পায়ের শু পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। আপনার হাঁটার স্টাইল, হাত নেড়ে কথা বলা, মনে হচ্ছিল আমি জ্ঞান হারাবো। আপনি যখন ঠিক আমার সামনে এসে দাঁড়ালেন, আমি দাঁড়িয়ে গেলাম, দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ। যেন সামনে তাকালে অনেক বড় অপরাধ হয়ে যাবে। আমাকে দেখে আপনার এক্সপ্রেশন দেখার সৌভাগ্য হয়নি আমার। আপনি নাম জিজ্ঞেস করলেন, কাঁপা কাঁপা গলায় উত্তর দিলাম। সেদিনের প্রত্যেকটা সেকেন্ড আমার মনে গাঁথা। সেদিন থেকেই হয়তো ক্রাশ ভালোবাসায় রূপ নিতে থাকে। আপনি অন্যদের সাথে কথা বললে আমি আপনার দিকে তাকিয়ে থাকতাম, আর যখনই আমার দিকে তাকাতেন আমার দৃষ্টি মাটিতে। একদিন আপনি আমায় জিজ্ঞেস করলেন, তোমার নাম মুস্কান কে রেখেছে? আমি নিচু গলায় বলেছিলাম, বাবা রেখেছে।
মুস্কান নামের অর্থ জানো তুমি? জি স্যার জানি, মুস্কান নামের অর্থ হাসি। মুস্কান মাহমুদ তিতির। মুস্কান মানে হাসি আর তিতির মানে পাখি। দুটো নামের সাথে মিশে আছে চঞ্চলতা, কিন্তু তোমাকে আমি যখনই দেখি মাথা নিচু করে গম্ভীর মুখে কাজ করছো। এখনো পর্যন্ত হাসতে দেখিনি। অদ্ভুত না ব্যাপারটা? যার নাম হাসি সে হাসতেই জানে না। সেদিন আপনাকে বলতে পারিনি আমি হাসতে ভুলে গেছি। জানেন তো, আমি এমন ছিলাম না। আমার হাসির আওয়াজে মাহমুদ ভিলার প্রতিটা বস্তু যেন হাসত। আমার মুখের হাসি আমার বাবার সারা দিনের ক্লান্তি দূর করত। কিন্তু একটা রাত আমার জীবনের সব হাসি কেড়ে নিয়েছে। মাত্র 9 বছর বয়স তখন আমার বোনটা কখন আমার কোলে আসবে সেই আশায় প্রহর গুনছিলাম। টানা 2 দিন বৃষ্টি হচ্ছিল সিলেট শহরে। বিকেলে আহুর সাথে বৃষ্টিতে ভিজে জ্বর উঠেছে আমার গায়ে। মা নিজের ওই অবস্থায় আমার মাথার কাছে বসে উদ্বিগ্ন হয়ে মাথায় জলপট্টি দিচ্ছে, আর বাবার ফোনে কল করে যাচ্ছে। জ্বরের ঘোরে তখন আমি শুধু বিড়বিড় করে বাবার নাম নিচ্ছি। বৃষ্টিতে আধ ভেজা হয়ে বাড়ি ফিরল বাবা, সাথে তার বডিগার্ড নুরুল মামা। ছোটবেলা থেকে তাকে মামা বলেই ডাকতাম আমি। আমার জ্বর দেখে মামা নিজের রুমে গেলেন না। মামার কেউ ছিল না। ছোটবেলা থেকে বাবার কাছেই বড় হয়েছে। বাবাকে ভাইয়া বলেই ডাকতো। বাবা মা দুজনে মাথার কাছে বসে রইল, আর মামা সোফায় বসে রইল। মধ্যরাতে সবাই তখন খানিকটা ঝিমাচ্ছে, আর আমার জ্বর কমায় আমি ঘুমিয়ে আছি। মায়ের চিৎকারে ঘুম ভাঙলো আমার। বাবা মাকে ধরে জানতে চাইছে কোথায় কষ্ট হচ্ছে। লিভার পেইন শুরু হয়ে গেছিল মায়ের। ঝুম বৃষ্টি তখন বাইরে। বাবা কি করবে বুঝতে পারছে না। একদিকে অসুস্থ আমি, আর অন্যদিকে মা। বাবা ড্রাইভারকে বলল দ্রুত গাড়ি বের করতে। বাবা মাকে নিয়ে গাড়ির পেছনের সিটে বসলো, আর মামা আমাকে নিয়ে ড্রাইভারের পাশে। ততক্ষণে আবার আমার ধুম জ্বর উঠে গেছে। হসপিটালে গিয়ে আমাকে আলাদা কেবিনে নিল। মামা আর মাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো। মামা একবার বাবার কাছে যায়, একবার আমার কাছে। হঠাৎ আমি মায়ের কাছে যাওয়ার জন্য বায়না শুরু করে দিলাম। মামা আমাকে শান্ত করার জন্য আমার কাছেই থেকে গেল। মামা আমার কাছে বসে অস্থির অস্থির করছিল, ওদিকে মায়ের কি অবস্থা জানার জন্য, কিন্তু আমাকে রেখে যেতেও পারছিল না। ঘণ্টাখানেক পার হওয়ার আগেই রক্তাক্ত অবস্থায় তোয়ালে মোড়ানো ছোট পুতুল বুকে জড়িয়ে হুড়মুড়িয়ে কেবিনে প্রবেশ করলো বাবা। বাবা ব্যস্ত গলায় জিজ্ঞেস করলো, আপনার এই অবস্থা কিভাবে হলো ভাইয়া? পাখিকে মামার কোলে তুলে দিল বাবা। আমি তোর পায়ে পড়ছি নুরুল, আমার মেয়ে দুটোকে নিয়ে দূরে কোথাও চলে যা। ওরা আমার মেয়ে দুটোকে মেরে ফেলবে। এসব কি বলছেন ভাইয়া? কি হয়েছে? আপনার এই অবস্থা কে করলো? নুরুল, আপনজন বিশ্বাসঘাতক হয়ে যায় কেন রে? এত ভালোবাসার বিনিময়ে কিভাবে পিঠে ছুরি বসালো? আমার পারকে কি নৃশংসভাবে মেরে ফেললো রে নুরুল। আমি কিছুই করতে পারলাম না। এবার আমার মেয়ে দুটোকে মেরে ফেলবে। আমি কিছু করতে পারবো না। তুই দয়া করে ওদের নিয়ে দূরে চলে যা। আমার বোনটাকে আমি একটা জানোয়ারের হাতে তুলে দিয়েছি নুরুল। জানি না আমার বোনটার কপালে কি আছে। এবার আর মামার বুঝতে বাকি রইল না এসবের পেছনে কে আছে। ফুপির কথা শুনে বুকটা খা খা করে উঠলে মামার। মনের সুপ্ত অনুভূতিগুলো মনে কবর দিয়ে বড্ড ভুল করেছে মনে হয়েছিল। নিজেকে সামলে বলল, আপনাকে এইভাবে একা ফেলে আমি কোথাও যাব না ভাইয়া। বাবা দেয়াল ঘেঁষে ফ্লোরে বসলো। আমার হাতে সময় নেই নুরুল। তুই যদি আমাকে নিজের ভাই মনে করে থাকিস তবে দয়া করে আমার মেয়েদের বাঁচা। আমি তোর পায়ে। বাবা কথা শেষ করার আগেই মামা বাবার বাড়িয়ে দেয়া হাত নিজের হাতে শক্ত করে ধরে কেঁদে দিল। বাবার জায়গা মামার জীবনে কোথায় সেটা একমাত্র মামাই জানতো। বাবার অনুরোধে মামা আমাকে আর বনুকে নিয়ে রাতের আধারে পালিয়ে আসে ওই বিশ্বাসঘাতকের শহর থেকে। দুজনকে বুকে আগলে বড় করতে থাকে। 9 বছরের ছোট মেয়ের কাঁধে এসে পড়ে নিজের ছোট বোনকে বড় করার দায়িত্ব। সেই রাত আমার জীবন থেকে সব হাসি সুখ আনন্দ কেড়ে নিয়েছিল। কিন্তু আপনার জন্য আবার হাসতে শিখেছিলাম আমি। আপনার সেদিনের কথা শুনে বাসায় এসে আয়নার সামনে বসে নিজেকে দেখেছি। আয়নাটা আপনি মনে করে হাসার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই হয় না। অথচ আপনার কথা চিন্তা করে কত আনমনে হেসেছি তার হিসেব আমার কাছে নেই। কিন্তু আপনার দিকে না তাকাতে পেরেছি না হাসতে। আসলে মেয়েরা যাকে ভালোবাসে তার চোখে চোখ রাখতে পারে না। আপনার দিকে তাকাতেই লজ্জা লাগলো। সেখানে হাসি অসম্ভব।
আপনার সাথে আমার প্রতিটা মুহূর্ত কাটতো মুগ্ধতায়। এত মেয়ে আপনার জন্য পাগল, কিন্তু আপনি তাদের প্রতি আগ্রহ দেখান না। আমি মাঝে মাঝে ভয় পেতাম যদি আমার দুর্বলতা টের পেয়ে যান আর চাকরি থেকে বের করে দেন।